পাহাড় নামটা শুনলেই মনটা বেশ খুশি খুশি হয়ে ওঠে, আর সেটা যদি নর্থ বেঙ্গল হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমরা চললাম সেরকমই এক হোমস্টের সন্ধানে। শিয়ালদা থেকে রাত 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা চেপে বসলাম মালবাজারের উদ্দেশ্যে। সকাল হলো আমাদের কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা করে। এই প্রথম আমরা ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। বাগডোগরা ছড়ার পরেই আপনারা যদি ট্রেনের বাদিকে থাকেন তাহলে সেখান থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, অবশ্য যদি আকাশ পরিষ্কার থাকে। আপনারা যদি কাঞ্চনকন্যাতে আসেন তাহলে কিন্তু রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বাগডোগরা পেরোনোর পরেই রাস্তার দৃশ্যপট পাল্টাতে থাকে। এরপর আসে গুলমা। গুলমা একটা অসাধারণ জায়গা, জঙ্গল, পাহাড় আর সামনে ধানক্ষেত। এখানকার ল্যান্ডস্কেপ কিন্তু অসাধারণ। আমার একবার ইচ্ছা আছে গুলমাতে এসে এক রাত থাকার। গুলমা ছাড়ার পরেই আসে সেবক স্টেশন, আর এই সেবক পেরোনোর পরেই শুরু হয়ে যায় জঙ্গল। ট্রেন থেকেই আপনারা শুনতে পাবেন ঘন্টি পোকা আর ঝিঝি পোকার ডাক। জঙ্গল আর চা বাগানের মাঝখান দিয়ে এই ট্রেন জার্নিটা অসাধারণ বললেও সত্যি কম বলা হয়। আমি নর্থ বেঙ্গলে বহুবার ট্রাভেল করলেও এই প্রথমবার আমি ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আগে বহুবার লোকের মুখে শুনলেও এই প্রথম আমার ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলল ট্রেন থেকে। ট্রেন আমাদের মালবাজার ঢুকছে। এখন ঘড়িতে বাজে 10টা। মালবাজার ঢোকার শিডিউল টাইম 9:12। এ প্রসঙ্গে বলে রাখি, কাফেরগাঁও যেতে গেলে আপনাদের নিয়ারেস্ট স্টেশন কিন্তু মালবাজারই পড়বে। এছাড়া আপনারা এজিবি থেকেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পানবু হয়ে আসতে হবে। তবে মালবাজার এলে এক্সট্রা অ্যাডভান্টেজ হলো আপনাদের রাস্তার সিনিক বিউটি, যেটা আপনারা এনজিবিতে নেমে পাবেন না। ট্রেন মাল জাংশন ছেড়ে এগিয়ে গেল নিজের গন্তব্যে আলিপুরদুয়ারে, আর আমরা এগিয়ে চললাম কাফেরগাঁওয়ের দিকে। আমরা কাফেরগাঁও যাব গরুবাতান লাভা হয়ে। গাড়ি আমাদের আগে থাকতেই বলা ছিল। আমরা গাড়ি নিয়েছিলাম রঞ্জনদার থেকে, আমি নাম্বারটা শেয়ার করিলাম। আমরা এবছর বড় গ্রুপে এসেছিলাম, প্রায় 15-16 জন ছিল আমাদের গ্রুপে, তাই আমরা উইঙ্গার নিয়েছিলাম। এছাড়া ওনার কাছে ছোট গাড়িও আছে, আপনারা যদি ছোট ফ্যামিলি আসেন তাহলে সেটাও উনি ব্যবস্থা করে দেবেন। দু 2004 সালে লাস্ট আমি ট্রাভেল করেছিলাম এই রাস্তায়। তখনও যেমন দুর্দান্ত লেগেছিল, এখনও সেরকমই আছে রাস্তাটা। আমরা অক্টোবর মাসে ট্রাভেল করছি, তাই রাস্তার চারিদিকে সবুজ আর সবুজ, আর তার সাথে নীল আকাশ। আজকের ওয়েদার অত্যন্ত ক্লিয়ার। এই রাস্তায় আস্তে আস্তেই ফাগু নামে একটি ছোট্ট জায়গা আসবে। ফাগু নিয়ে এখন অনেক লেখালেখি হচ্ছে। আমার ইচ্ছা আছে ফাগুতে এসে এক রাত কাটানোর। মালবাজার থেকে কাফেরগাঁও ডিস্টেন্স 76 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো। রাস্তায় যেতে যেতে কিছু ভিউ পয়েন্ট পড়বে, প্লাস লাভা তো আছেই। আপনারা যদি সেই সমস্ত সাইট সিইং করে যান তাহলে টাইমটা একটু বেশি লাগবে। যদিও এবারে আমরা লাভা সাইট সিইং করবো না, কারণ আমরা যখন নেক্সট বার যখন লুংচু আসবো তখনই আমরা লাভা সাইট সিইং করবো। রাস্তা যেতে যেতে আমরা এরকমই একটি ভিউ পয়েন্টে কিছুক্ষণ টাইম কাটালাম, আর এরপর লাভা হয়ে আলাগড় হয়ে আমরা এগিয়ে চললাম কাফেরগাঁওয়ের দিকে। আমাদের রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, আর যাওয়ার পথেই আমরা লোলেগাঁও থেকেও সানসেটটাও দেখে নিলাম। গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি কাফেরগাঁওতে। কাফেরগাঁওতে সুন্দর একটা হোমস্টে, এটা লোলেগাঁও থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে, আর প্রচুর অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা তৈরি করা।
তো রিসর্টটা থেকেই একদম পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আসতেই পারেন, এলে পরে অবভিয়াসলি খুব ভালো লাগবে। আর দারুণ অ্যাটমসফিয়ার, খাওয়া দাওয়া খুব ভালো, তার সাথে তো লোকেশান তো অবশ্যই। আর রুমগুলো বেশ বড়, রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো থাকুন আমাদের সাথে। এর জন্যই তো এত দূর আসা। সকাল সকাল মন ভালো করা এক দৃশ্য। কাফেরগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় জানতাম, কিন্তু এত ভালো যে দেখা যায় সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। কালকে বিকেল হয়ে যাওয়ার জন্য আর ভিডিও তোলা হয়নি, তাই আজ সকাল সকালই প্রপার্টির ভিডিও তুলতে চলে এলাম। কাফের হোমস্টে কাফেরগাঁওয়ের একদম লাস্ট পয়েন্ট। অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই হোমস্টেটি, তাই এটা হোমস্টে থেকে কিন্তু রিসর্ট বলা চলে। সামনে রয়েছে ক্যাম্পফায়ারের জায়গা, এখানে আপনারা রাত্রিবেলা ক্যাম্পফায়ার করতে পারেন। সামনে কিছু টেবিল চেয়ার পাতা আছে। আপনারা যদি এখানে ব্রেকফাস্ট করতে চান তাহলে তামাংজিকে বলবেন, ওনারা কিন্তু ব্রেকফাস্ট এখানেও সার্ভ করে দেন। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানে নিচের ফ্লোর আর উপরের ফ্লোর মিলিয়ে দুটো রুম রয়েছে। এটি 4 বেডের রুম। আমরা এই ফ্লোরের নিচের রুমটা নিয়েছিলাম আর তার সাথে 3খানা কটেজ নিয়েছিলাম। এই রিসর্টের মালিক তামাংজি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এই হোমস্টেটি। চারিদিকে রয়েছে নাম না জানা অসংখ্য ফুলের গাছ। এই সমস্ত কিছু দেখাশোনা তামাংজি আর ওনার ফ্যামিলি মেম্বাররাই করে থাকেন। বাদিকে যে রুমটা দেখতে পাচ্ছেন সেটি ডাইনিং এরিয়া। এখানকার খাবার দাবার কিন্তু প্রচণ্ড টেস্টি। লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর ডিমের কারি, তার সাথে পাঁপড়ও ছিল। সন্ধ্যাবেলা ভেজ পকোড়া ছিল। রাতে ছিল রুটি, ভাত, চিকেন আর আলু ভাজা। ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি আর লুচি। সবকটা রান্নাই কিন্তু বেশ টেস্টি ছিল। এটা তামাংজির ঘর। উনি আর ওনার ফ্যামিলি মেম্বাররা থাকেন এখানে। আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন চারিদিকটা। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা এই বর্ষাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আপাতত এটাই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমরা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিয়েছিলাম। এখানে রয়েছে 2টি কিং সাইজের বেড। তার সাথে যে সামনে যে ওপেন স্পেসটা আছে সেটা অনেকটা বড়। তার সাথে রয়েছে সোফা আর চেয়ার। আর বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই। আপনারা যে রুমেই থাকুন না কেন ট্যারিফ পড়বে 1500 টাকা পার ডে পার হেড। সে আপনি কটেজে থাকুন বা রুমে থাকুন সেটা আপনার ব্যাপার, আপনার চয়েসটা আপনি বলে দেবেন, ওনারা সেই বুঝে বুক করে রাখবেন। এই রুমে থাকার প্লাস পয়েন্ট হলো এই ব্যালকনিটা। ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর রাত্রিবেলা এখানে আপনারা চেয়ার নিয়ে বসে আড্ডাও মারতে পারেন। তাই ফ্যামিলি রুম হিসেবে এই রুমটাকে কিন্তু সবসময় আপনারা প্রেফারেন্সে রাখবেন। এটা কটেজ রুম। কটেজ রুমটা কিন্তু বেশ ছোট। আপনারা যদি কাপেল আসেন তাহলে কাপেলের জন্য এটা ঠিক আছে,
আদারওয়াইজ সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এই রুমটা নেবেন না, কারণ রুমটার সাইজটা একটু ছোট, প্লাস বেডের সাইজটাও ছোট। সকালবেলাটা আমরা হোমস্টের চারিপাশে একটু হাঁটতে বেরোলাম। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, পাইন ফরেস্টের মধ্যে হাঁটা, দারুণ ব্যাপার ছিল। এই হোমস্টেতে থাকার প্লাস পয়েন্ট কি জানেন? এই হোমস্টে থাকলে আপনারা পায়ে হেঁটে সমস্ত জায়গায় যেতে পারবেন। যেহেতু এটা একদম ডেড এন্ডে, তাই গাড়ি ঘোড়া একদমই চলে না। কয়েকটি পরিবার নিয়ে রয়েছে এই গ্রামটি, আর যেখানেই যান না কেন স্বাদ দেবে আপনার কাঞ্চনজঙ্ঘা। আমরা সত্যি লাকি যে এত ভালো ওয়েদার পেয়েছি এবারে। তাই আপনারা যদি প্ল্যান করেন অক্টোবর বা নভেম্বর দিকে আসবেন, তাহলে কিন্তু আপনারাও এরকম ওয়েদার পাবেন। আমি তামাংদির নাম্বারটা আগেও শেয়ার করেছি, তাও আমি আরেকবার শেয়ার করে রাখলাম। আপনারা যদি বুকিং করতে চান ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নেবেন, অথবা আপনাদের যদি গাড়ি লাগে মালবাজার থেকে বা এনজিবি থেকে, সেটাও ওনারা প্রোভাইড করে দেবেন। ভাড়া লাগে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মতো। কাঞ্চনজঙ্ঘার ভিউ সকাল থেকে সন্ধ্যে অবধি আমরা ঠিক এরকমই পেয়েছি। কাফেরগাঁও থেকে অনেক কটা সাইট সিইং করা যায়। যেমন কাফেরগাঁও থেকে লোলেগাঁওয়ের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার। লোলেগাঁওয়ে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, যদিও হ্যাঙ্গিং ব্রিজটা এখন ভাঙা অবস্থায় রয়েছে, তাই আমরা পুরোটা যেতে পারিনি। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখে আমরা চলে এলাম এখন পারমাইক ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা কিন্তু বেশ ভালো, অনেকটা উপরে। এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকে দৃশ্য কিন্তু বেশ সুন্দর। পারমাইক ভিউ পয়েন্ট ছাড়াও এখানে রয়েছে নোকদারা লেক, জেরিয়াং ভিউ পয়েন্ট, আর লোলেগাঁও তো আছেই। কাফেরগাঁও থেকে সমস্ত পয়েন্ট কিন্তু একদিনেই দেখে ফেলা যায়। সিঁড়ি দিয়ে উঠে আমরা একদম টপমোস্ট পয়েন্টে চলে এলাম। আর এখানে রেলিং দেওয়া একটা ওয়াকওয়ে আছে। যেতে কিন্তু বেশ ভয় লাগছিল, কিন্তু তাও গেলাম আমরা ছবি তোলার জন্য। সাইট সিইং করে আমরা এখন চললাম আমাদের নেক্সট গন্তব্যে। আজ আমরা যাব লুংচুতে। লুংচু নিয়ে আমার ভিডিও অলরেডি রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন আপনারা প্লিজ দেখে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।